বিগত সময় যখন কাজ করেছেন বা আপনি তো এখনো আসলে যারা বর্তমান শুটার আছেন তাদের সাথে যোগাযোগ আছে, যারা শুটার আছেন বর্তমান তারা আসলে কখনোই ক্যামেরার সামনে কথা বলতে চান না, যৌন নিপীড়নের অভিযোগ আছে তাদের। তবে এই যে ভয় শঙ্কা এবং ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার সেই জায়গাতে আসলে আপনিও তো এক সময় শুটার ছিলেন, সেই জায়গায় আসলে আপনি কতটা নিরাপত্তা বোধ করতেন ফেডারেশনে? আসসালামু আলাইকুম। আসলে এই যে যে ইস্যুটা এখন আমরা আজ 2-3 দিন ধরে যেটা সরব হয়ে আছে, এটা আসলে আমাদের নারী অ্যাথলেটদের জন্য বা নারী জাতির জন্যই একটা হুমকি স্বরূপ। কারণ আমরা কিন্তু অনেক প্রতিকূলতা ফেস করে এসে যে কোনো একটা অবস্থান তৈরি করি। সেখানে যে যখন এই ধরনের যৌন নিপীড়নের শিকার হতে হয়, এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক এবং অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের শুটিং ফেডারেশন, আপনারা আপনারা সবাই হয়তো গিয়েছেন, সেখানকার পরিবেশটা সবসময় আমরা সুন্দর রাখার চেষ্টা করেছি। আপনারা দেখবেন আমাদের থাকার জায়গা, আমাদের ডরমিটরি সবকিছুই সেপারেট। বাট এখন যে যে ব্যক্তিকে নিয়ে আমাদের আমাদের ব্যক্তিগতভাবে যে অভিযোগ ছিল, উনি এখন আমাদের বর্তমান কমিটির অ্যাডহক কমিটির জয়েন্ট সেক্রেটারি। তো ওনার ওনার এই স্বভাবটা বেসিক্যালি নতুন না। উনি ঢাকা রাইফেল ক্লাবের জয়েন্ট সেক্রেটারি, উনি ওইখান থেকে ওনার ক্লাবের শুটারদের সাথে উনি সবসময় এগুলো করে আসছেন। ফেডারেশন কেন্দ্রিক হওয়ার জন্য তাকে ফেডারেশনে আসতে হয়েছে। এখন সে ফেডারেশনের ক্ষমতায় এসে সে তার ট্রু ফেস ফেডারেশনের শুটারদের সাথে দেখাচ্ছে। তো এই যে মানে আমাদের শুটিং অঙ্গনের এই নোংরা জিনিসটা এতদিন ছিল ক্লাব পর্যায়ে, সেটা ফেডারেশন আপনারা জানেন না হয়তো, কিন্তু এটা আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। গত কমিটি তার এই সমস্ত অভিযোগের কারণে তাকে নিষিদ্ধ করে রাখছিল। সে 4 বছর ধরে ফেডারেশনের কোনো অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল না, কারণ তার এই অভিযোগের কারণে তাকে বেসিক্যালি শুটিং থেকে বলছিল, শুটিং এরিয়া থেকে সে যাতে দূরে থাকে। কিন্তু তারপরে দেখেন এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথেই যেভাবেই হোক, সে যে কোনো ভাবেই হোক সে এই পাওয়ারটা নিয়ে নিয়েছে। আমরা তো যখন জানতে পেরেছিলাম যে সে এই অ্যাডহকে আসতে পারে, তখন আমরা বেশ কয়েকজন সিনিয়র শুটার, আমাদের যে ক্রীড়া উপদেষ্টা বর্তমানে আছেন, তার কাছে আমরা সশরীরে গিয়ে তার কাছে আমরা এই এই বিষয়গুলো অবহিত করেছিলাম যে আপনারা যাই করেন এমন কোনো মানুষকে দিয়েন না যেটা আমাদের শুটিং এর জন্য খারাপ হতে পারে বা আমাদের পরিবেশটা নষ্ট হয়। কিন্তু উনি আমাদের কথাটা পরবর্তীতে দেখলাম যে উনি রাখলেন না কথাটা। অ্যাডহক কমিটি, সরি, যে সার্চ কমিটি ছিলেন তাদের কাছে আমরা এভিডেন্স পাঠিয়েছি, তারা এগুলো বিষয় সবকিছু বিষয় তারা অবহিত ছিল এবং তারা নিজেরা বলছেনও যে এই কমিটি তাদের দেওয়া প্রস্তাবিত কমিটি না। তো ইভেন যে লোকটার বিরুদ্ধে আমাদের এত অভিযোগ, উনি প্রাউডলি বলতেছে আমি লাখ লাখ টাকা আসিফকে দিয়ে আজ এখানে ক্ষমতা আসছি, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ইভেন আপনারা হয়তো একটু খোঁজ খবর করে দেখবেন দেখবেন যে মাছরাঙা টেলিভিশন এটা নিয়ে একটা নিউজও করছিলেন। সেখানে উনি যেভাবে এটাকে ইগনোর করছে, আমি ঠিক বুঝলাম না যে এটা ইগনোর করলো বা এটাকে না করলো, আমি ঠিক বুঝি না। এসে বলতেছে এখানে মেয়েটা তো না বলে নাই, অ্যাবিউসিং এর ঘটনায় কখনো একটা মেয়েকে চিৎকার করবে, তাহলে তো রেপ কেসে চলে যায়। তো সেইখানে সেই সেই লোক এইভাবে নিজেকে ডিফেন্ড করতেছে এবং সেটা আমরা মেনে নিচ্ছি, আমরা চুপচাপ থাকতেছি। আমি সুন্দর মতো যখন দেখলাম যে উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা যখন এই কমপ্লেনটা করছি, তারপরে উনি ওনাকে জয়েন্ট সেক্রেটারি করে ফেডারেশনে পাঠিয়ে দিয়েছে। সুতরাং এখানে আর তো কথা বলার কোনো জায়গা নাই, কারণ এখানে আর প্রতিবাদ করে কি হবে? কারণ আমরা অলরেডি যেটা ঘটার আগেই যেখানে আমরা কমপ্লেন করে আসছি, উনি সেটার কোনো স্টেপই নেননি, উল্টা উনি তারপরে ওনাকে দিয়ে দিয়েছেন। সার্চ কমিটি তাকে না করছে, সে শুনে নাই। সার্চ কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে এতদিন পরে সে এই কমিটিকে ডিক্লেয়ার করছে। আমার মনে হয় শুটিং ফেডারেশন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এই কমিটির দেওয়া নিয়ে। সার্চ কমিটি টোটালি বলতে যে এই কমিটি আমাদের না। তো আমরা যারা অ্যাথলেট, অ্যাটলিস্ট আমাদের গার্জিয়ানশিপ যাদের কাছে দিবে, আমাদের কাছে তো অ্যাটলিস্ট তাদের জানা উচিত ছিল, আমাদের কথাটাকে গুরুত্ব দিয়ে নেওয়া উচিত ছিল যে হ্যাঁ আসলে এই এই স্পোর্টস এর যে কোনো ফেডারেশনের ঘটনা সেই সেই ফেডারেশনের অ্যাথলেটাই ভালো বলতে পারবে। কিন্তু আমাদের মতামতের কোনো মূল্যায়নই কখনো কেউ করে না। যখন আমাদের মতামতের মূল্যায়ন করে না, মূলত তখনই এই সমস্ত পারভার্টেড লোকগুলো এই কাজগুলো করার সুযোগ পায়, আর অ্যাথলেটরা কোণঠাসা হয়ে যায়। এখন পর্যন্ত প্রত্যেকটা অ্যাথলেটকে যে যে সমস্ত মেয়েরা কম্প্রোমাইজ করে গেছে বা তারা এই স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দিয়ে চলে গেছে, তাদের ফ্যাসিলিটিস দেওয়ার জন্য ট্যালেন্টেড শুটারদেরকে তারা বঞ্চিত করতেছে, মানসিকভাবে টর্চারে রাখছে। এই 4 মাসের মধ্যে তারা পুরো ফেডারেশনটাকে অস্থির বানায় রাখছে। তো এই সমস্ত মানুষের কি বলবো, যে আমরা যারা আমাদের গার্ডিয়ান বা যাদের কাছে আমরা প্রতিকার আশা করি, আজ গতকাল জাহানারার বিষয়টাতে আমাদের ক্রিয়া উপদেষ্টা বলছেন যে সরকার সে যদি আইনি সহায়তা চায় সরকার এটাতে করবে। তো আমার কথা হচ্ছে, আপনি আমার একটা প্রবলেম হওয়ার পর আপনি আইনি সহায়তা করতে যাচ্ছেন, আপনাকে তো প্রবলেমের বিষয়ে আগেই বলা হয়েছে যে এইগুলো দিলে পারে আমাদের জন্য প্রবলেম হবে, যে জিনিসটা আপনি আগে থেকেই জানেন, তারপর আপনি আমাদেরকে প্রবলেমে কেন ফেললেন? কেন আমাদেরকে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছেন?
শারমিন রাত্তা, আপনি বলছিলেন যে উপদেষ্টার কাছে আপনারা বারবার আসলে এই বিষয়টা তুলে ধরেছেন এবং সার্চ কমিটি যিনি ছিলেন, যারা ছিলেন তাদেরকে বলা হয়েছিল, তারপরও আসলে এই কমিটিতে বিতর্কিত যারা আছেন সদস্য তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আসলে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে বা যখন ফেডারেশন যখন রক্ষক থেকে ভক্ষক হয়ে যান বা সবশেষ যারা ক্ষমতার মস্তদে বসে থাকেন, উপদেষ্টা আছেন, এনএসসি আছে, তারা যখন এই দায়িত্বগুলো আসলে নিজেদের আওতায় না নিয়ে আসলে তারাও নজরআন্দাজ করে দেয়, সেক্ষেত্রে আসলে আমাদের নারীরা আসলে কোথায় যাবে? আপনারা কোথায় যাবেন আসলে? আসলে আমাদের একটা আপনারা জানেন যে আমাদের মহিলা ক্রীড়া পরিষদ আছে, তাদের অ্যাক্টিভিটিস আসলে কি, আমাদের অ্যাথলেট কমিটি আছে, তাদের অ্যাক্টিভিটিস আসলে কি, আপনারা কি কখনো তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে তাদেরকে প্রশ্ন করছেন? তারা কখনো এই সমস্ত প্রবলেম নিয়ে কি কখনো একটা বাইট দিছে বা একটা বিবৃতি দিছে? এ পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই। তারা দিব্যি যারা ক্ষমতায় আছে তারা কি কারণে ওই জায়গাটা দখল করে বসে থাকে আমি জানি না। আমাদের কনস্টিটিউশন বলেন বা দেশের যে যাই বলেন, যে কোনো গভর্নমেন্ট আসলে কিছু কিছু জিনিস তৈরি করে রেখে দেয়, জাস্ট সেটা তৈরি করে রেখে দেওয়ার জন্য, সেটা কোনো অ্যাক্টিভিটিস নাই। কারণ যে যারা ক্ষমতায় বসে থাকে অন্যদেরকে তারা পুতুল করে রাখে যে এরা যা বলবে সে অনুযায়ী কাজ করবে, কেউ তো স্বাধীন না। এই যে দুইটা সংগঠন আছে, অ্যাথলেটদের ফেভারিট তো কথা বলার জন্য তারা আছে, তাদের অ্যাথলেটদের যাবতীয় প্রবলেম নিয়ে কথা ফাইট দেওয়ার কথা তাদের, কই তাদের তো কোনো অ্যাক্টিভিটিস নাই। অথচ তাদেরকে সেখানে বসা রাখছে, মিটিং মিছিল হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই। তাহলে আমরা একটা সংগঠন বানিয়ে দিয়েছি কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস শো করার উপায় নাই বা তারা করছে না। তাহলে এগুলোর কারণ কি? আমরা সবসময় রেডি করি, আমরা সবসময় ভয়েস রেজ করি, কিন্তু বেসিক্যালি এর প্রতিকার কখনোই হয় না। এর প্রতিকার কে করবে? আমরা মানে একদম হায়ার অথরিটি পর্যন্ত যাওয়ার পরও যদি তারা নির্বিকার থাকে, তাহলে এখানে তো বাংলাদেশে আমরা কারোর কাছে যে বিচার পাবো না, কারোর কাছে যে আমরা এটা মানে এটা প্রতিকার পাবো না, আমাদেরকে চুপচাপ মেনে নিতে হবে। এই জন্যই তো আস্তে আস্তে স্পোর্টসে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে। কেউ কোনো ভদ্র ফ্যামিলি কেউ তার বাচ্চাকে বলে না যে যাও তুমি স্পোর্টসে যাও। আমার দুইটা মেয়ে, আমি তো বলবো না যে হ্যাঁ তুমি এই পরিবেশে শুটিং এ আসো, আমি কখনো আমার মেয়েকে স্পোর্টসে দিব না। শারমিন রত্না, যখন আসলে জিম্মি করে রাখে ক্ষমতার মস্তদে বসে থাকা লোকরা, সেইখানে আসলে আপনারা নিরুপায়, আপনারা আসলে হতাশ হয়ে যাচ্ছেন যে আপনাদের আসলে কখনোই যখন নারী অ্যাথলেটরা আসলে এক সময় খুব বেশি আসতো এবং অর্জনের তালিকাও কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি পুরুষদের তুলনায়, সেই ক্ষেত্রে আসলে ওই জায়গাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। সাবিনা সুলতানও বলছিলেন যেমনটা আসলে আলো থেকে অন্ধকারে চলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। সেক্ষেত্রে আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে যে যিনি সাধারণ যুগ্ম সম্পাদক আছেন বর্তমান অ্যাডহক কমিটির, তিনি এখনো আসলে রাত্রি যাপন করেন ফেডারেশনে, সেই জায়গাটাতে আসলে ওইটা আসলে কতটুকু সঠিক? বা যারা খবর আছে যে অনেক নারী অ্যাথলেটরা বা নারী শুটার আসলে তার কাছে জিম্মি হয়ে এক পর্যায়ে আসলে সোপর্দ করেছেন, সেই জায়গাটা বা সেই তথ্যটা আসলে কতটুকু সত্য? আসলে যেহেতু আমি ফেডারেশনে যখন কমিটি ডিক্লেয়ার হয়েছে আমি ওই দিনই রিজাইন দিয়ে চলে এসেছি, কারণ এই ধরনের মানুষের আন্ডারে যদি আমি কাজ করি এই দায়ভার গুলো আমার আসবে। আমি জানি যে তাকে আমি এই জায়গা থেকে দূরে রাখতে পারবো না, আর আমি যদি এটাতে ভয়েস রেজ করি সে আমাকে দুদিন পরে বের করেই দিবে। তো আমার তো তার কোনো অভিযোগ নিয়ে বের হওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এই ধরনের মানুষের আন্ডারে তো আমার কাজ করার প্রশ্ন আসে না। আমি চলে এসেছি এবং আমি আমার অ্যাথলেটদের যারা আমার কমিউনিকেশনে আছে তাদের সাথে তারা আমাকে কিছু কিছু কথা বলছে যে তার বাড়ি হচ্ছে পুরান ঢাকাতে, ফরেশগঞ্জ। তো সে রাত 2টা 3টা পর্যন্ত ফেডারেশনে কি করে? রাত 10টার পরে সব অ্যাথলেটের কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়। সে মেয়ে অ্যাথলেটদেরকে তার রুমে কেন রাখবে? 11টা 10টার পরে কেন রাখবে? কোনো ছেলে রুম থেকে বেরোতে পারবে না, কোনো মেয়ে রুম থেকে রুমে ডেকে নিয়ে যাবে। তার সে একজনকে নিয়োগ দিয়ে রাখছে কোচ হিসাবে, মহিলা কোচ হিসাবে, সে তাদেরকে সাজায় গুছায় পাঠাবে। এই ধরনের অভিযোগ অ্যাথলেটরা করতেছে, যদিও এটা আমি নিজের চোখে দেখিনি, এটা ওদের অভিযোগ। তো এই অভিযোগগুলো খতিয়ে দেখবে কে? আর সব সময় বলে যে এই ধরনের অভিযোগের প্রমাণ কি? ভাই প্রমাণ এগুলোর কিভাবে হয়? আমাদের ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার অ্যাক্সেস যে যে বাজি লোক তার হাতে। তো আপনি এই ধরনের প্রমাণ কিভাবে পাবেন? একটা বাচ্চা যে একটা ছবি তুলে রাখবে সেই প্রমাণ কিভাবে পাবেন? তার ফোন সিজ করে রাখতেছে, সর্বোচ্চ দিনের ভিতরে 1 থেকে 2 ঘন্টা তারা ফোন পাচ্ছে। ঠিক আছে, ডিসিপ্লিনের জন্য তা এটা করতেই পারে, কিন্তু আপনি ডিসিপ্লিনের কথা বলে আপনি এই ধরনের এদেরকে কলাপস করে রেখে আপনি অনৈতিক কাজ করবেন, আবার আমাদের কাছে বলবেন যে কি এভিডেন্স আছে। আমরা কি এভিডেন্স দিব এখানে? আর যে সমস্ত মেয়েরা যাচ্ছে তারাও তো এখন ধরেন একজন ইন্টার ক্লাব শুটার যদি ন্যাশনাল ক্যাম্পে এসে ন্যাশনাল অ্যাথলেটদের মতো ট্রিট পায়, তাহলে সে কি করবে? সে তো মনে করবে যে ঠিক আছে, আমি যা ডিজার্ভ করি তার থেকে আমি বেশি পাচ্ছি, আমি যদি এই কাজ করে বেশি পাই তাহলে তো আমি এটাই করবো।
শারমিনরা, যখন দেশের ফেডারেশনের জাতীয় দলের এই অবস্থা, তখন তৃণমূল পর্যায়ে যখন ক্লাবগুলো বা তৃণমূল পর্যায়ে যখন আছে সেই জায়গার ক্লাবগুলো বা একাডেমির সেই কি অবস্থা, সেটা অবশ্যই আপনার কাছে প্রশ্ন থাকবে। এবং আরেকটি প্রশ্ন থাকবে যে এই যে এখন যখন আপনারা উপদেষ্টা বা কোনো মহলে গিয়ে আপনারা কোনো সমাধান পাননি, এখন আন্তর্জাতিকভাবে আপনারা কোনো ফেডারেশনের কাছে এই নোটিশ বা কোনো চিঠি পাঠাবেন কিনা, এ নিয়ে আমরা আপনারা বলছিলেন আপনি যে উপদেষ্টা বা যেই বিষয়গুলো আসলে শুটারদের যারা নিরাপত্তা দিবেন তারাই আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। এইবার আপনাদের স্টেপটা আসলে কি হবে? আন্তর্জাতিক যা শুটিং ফেডারেশন আছে তাদের কাছে কি আপনারা লিখিত কোনো অভিযোগ করবেন কিনা? আসলে আন্তর্জাতিক যে শুটিং ফেডারেশন আছে সেখানে তো শুটিং ফেডারেশনের মাধ্যম দিয়েই বেসিক্যালি কমিউনিকেশন করা হয়। আমাদের ব্যক্তিগতভাবে বেসিক্যালি আমাদের কমিউনিকেশনের সুযোগ নেই। আর প্রত্যেকটা যেহেতু আইওসি অ্যাথলেট কমিটি প্রত্যেকটা দেশে বাধ্যতামূলক করে দিয়েছে, আমাদের দেশে অ্যাথলেট কমিটি আছে, তারা তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারে। আমাদের তরফ থেকে বেসিক্যালি তারা আমাদের প্রতিনিধি, আমি ওটাই বলছি যে আমাদের প্রতিনিধি আছে, কিন্তু তারা কিন্তু বেসিক্যালি তেমন কাজ করেন না। তাদেরকে বছরের পর বছর বসিয়ে রাখছে। অ্যাথলেট কমিটি আজ বোধহয় 8 বছর চলতেছে তাদের এইজ, কিন্তু আপনারা কখনো দেখবেন না যে তাদের কোনো অ্যাক্টিভিটিস এই ধরনের ইস্যুতে কখনো আমাদের ক্রীড়াঙ্গনে যখনই কোনো সমস্যা হয় কখনো আমরা তাদেরকে দেখি না তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে। তো আমাদের মাধ্যম আছে, কিন্তু যারা সেখানে বসে আছে বা তাদেরকে যারা দিয়েছেন তারাই তাদেরকে কন্ট্রোল করে, তারাই তাদেরকে কখনোই এই বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবাদ করতে দিতে চায় না। আমাদের যদি প্রতিবাদ করতে হয় আমাদের ব্যক্তিগতভাবে যে আমরা কি করতে পারি, মানববন্ধন করতে পারি, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় যেতে পারি, কিন্তু ভাই কজন আসবে এখানে? সার্ভিস ক্লাবের কত অ্যাথলেট সার্ভিস ক্লাবের সাথে আছে, অনেক মেয়ের নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বলবে যে ভাই 4 দেয়ালের আড়ালে যা হচ্ছে হচ্ছে, আমি এটা ওপেন আপ হবো না। কারণ দিন শেষে অনেকেরই এটা ব্রেড বাটার, তো সে কেন এটা ক্ষতিগ্রস্ত করবে? অনেক 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 অ্যাঙ্গেল থাকতে পারে, নিজের মান সম্মানের ভয় আছে, অনেকে এই জন্যই প্রতিবাদী হয়ে আসে না। কিন্তু এই জিনিসগুলো তো আমাদের ক্রীড়াঙ্গনে নতুন কিছু না, বহুত আগে থেকে এগুলো হয়ে আসতেছে। এগুলোর কোনো সুষ্ঠু সমাধান কখনোই হয়নি। আমাদের প্রধানমন্ত্রী দুইজন প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, তাদের মন্ত্রী পরিষদে অনেক মহিলা এমপি মন্ত্রী আছেন, কিন্তু তাদেরকে কখনোই দেখা যায় না যে এই সমস্ত ইস্যু নিয়ে সরব হয়ে সামনে আসছে। আমি জানি না কেন তারা চুপ করে থাকে। আমাদের প্রতিনিধি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে তারা যখন যায়, তারা তো প্রত্যেকটা সেক্টরেরই প্রতিনিধি, তাহলে তারা কেন এই ইস্যুগুলোতে নিজেরা ভয়েস রেজ করে না? তারা সবসময় কোণঠাসা হয়ে থাকে নাকি তাদেরকে পুরুষ সমাজই চালায়, এটা আমার জানা নাই। আর যেটা আমার কাছে মনে হয়, যখনই আপনি ভয়েস রেজ করবেন তখন আপনাকে, যেহেতু এটা পুরুষতান্ত্রিক সমাজ, আপনাকে দাবানোর চেষ্টা করবেই। তারা আপনাকে বিভিন্ন রকম গাইডলাইন করবে, মনে করবে যে তারাই আপনার গাইডলাইন। কিন্তু আমরা যে নিজেরা স্বয়ংসম্পূর্ণ, আমরা যে নিজেরা নিজেদের ভালো বুঝি, এটা কেন জানি তাদের মনে হয় না। তারা মনে করে তারা আমাদের গার্ডিয়ান, তারা আমাদের পথপ্রদর্শক। তো যতদিন আমরা এই চিন্তাধারা থেকে বের না হবো, যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট মনে না করবো, ততদিন পর্যন্ত আমরা মনে হয় এরকম ভিক্টিমাইজ হতেই থাকবো। আমার জায়গা তুমি নির্ধারণ করে দেওয়ার কেউ না। তুমি একজন, তোমার জায়গা তোমার, আমার জায়গা আমার, অথচ আমার জায়গাটা নির্ধারণ করে দিচ্ছে একজন পুরুষ। তো সমস্যাই হয়ে যাচ্ছে এখানে। যখন আমরা একটা পুরুষের আন্ডারে থাকি, তারা আমাদেরকে সেক্সুয়ালি হ্যারাস করবে, মেন্টালি হ্যারাস করবে, ফাইনান্সিয়ালি হ্যারাস করবে, করতেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।